আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমি একটি ভিডিওতে ইজিপি সিস্টেমে দরপত্র মূল্যায়নের শুরু থেকে টার 1 এবং টার 2 পর্যন্ত মূল্যায়ন প্রক্রিয়া দেখিয়েছিলাম। আপনারা আমার ইউটিউব থেকে ওই ভিডিওটা দেখতে পারেন। আজকে আমি টার 3, টার 4 এবং শেষ পর্যন্ত কিভাবে নোয়া ইস্যু করতে হয় সেই প্রক্রিয়াটা ধারাবাহিকভাবে দেখা। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, তাহলে ইজিপি সিস্টেমে দরপত্র মূল্যায়নের আদিপান্ত জানতে পারবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে কমিটির সকল সদস্য কর্তৃক টার 1 এবং টার 2 স্বাক্ষরিত হয়েছে। এখন আমরা এই টেন্ডারের মূল্যায়নের পরবর্তী ধাপে যাব। টার 1 এবং টার 2 স্বাক্ষর হওয়ার পরেই সিগনিফিকেন্টলি ল প্রাইস টেন্ডারের ক্যালকুলেশন করবেন। আমরা জানি ইপিপিআর 2025-এর তফসিল 18 অনুযায়ী অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার চিহ্নিতকরণ ও মূল্যায়নের জন্য একটা প্রক্রিয়া বলে দিয়েছে তফসিল 18-তে। ম্যানুয়াল টেন্ডার করলে সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার চিহ্নিত করার জন্য বেশ একটা বড় ক্যালকুলেশন করতে হয়, কিন্তু ইজিপিতে এই ক্যালকুলেশনটা সিস্টেম অটোমেটিকলি করে দেয়। জন্য ইজিপি টেন্ডারিং এর এই একটা বড় সুবিধা। সিগনিফিকেন্টলি ল প্রাইস টেন্ডারার যখন আমি চিহ্নিত করব, তখন এখানে অ্যারিথমেটিক্যাল ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই, একদম জিরো। কিন্তু যখন আমরা ম্যানুয়ালি এই কাজটা করব, তখন অনেক ক্ষেত্রেই ভুলক্রমেও হতে পারে, যে অ্যারিথমেটিক্যাল কিছু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, কিন্তু সিস্টেম জেনারেটেড ক্যালকুলেশনে এটা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার ক্যালকুলেশনের জন্য আমরা যখন ম্যানুয়ালি কাজ করলে অনেকগুলি কাজ আমাদেরকে করতে হয়। এখানে ওয়েটেড এভারেজ বের করতে হয়, তারপরে ওয়েটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়, তারপরে এনপিপিআই বের করতে হয়। এই সব কিছু করে তারপরে আমাদেরকে সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার ক্যালকুলেট করতে হয়। যাকে জটিল প্রক্রিয়ায় আমরা যাচ্ছি না, আমরা যেহেতু সিস্টেম আমাদেরকে এটা ক্যালকুলেট করে দিচ্ছে, আমরা এখানেই থাকি। তো আমি ক্যালকুলেটে যাব। ক্যালকুলেটে গেলে এখানে সিস্টেম ক্যালকুলেশনটা করে দিবে সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার কি আছে। লোয়েস্ট রেসপন্সিভ টেন্ডার প্রাইস ইন বিটিটি, এটা সিস্টেম নির্ধারণ করে দিয়েছেন। আমরা যে হিসাবটা সিস্টেম নির্ধারণ করে দিয়েছে, দেখতে পাচ্ছি রেসপন্সিভ টেন্ডারারদের মধ্যে একজন টেন্ডারার আছে যিনি লোয়েস্ট ছিল, বাট তার প্রস্তাবিত দর এই লোয়েস্ট রেসপন্সিভ টেন্ডার প্রাইসের আরো নিচে, অর্থাৎ তিনি সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডারার। সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে আমাকে প্রাইস কম্পারিজন রিপোর্ট সিস্টেম তৈরি করে দেবে, সেটা আমি দেখবো এবং সেভ করে দেব। সেভ প্রাইস কম্পারিজন রিপোর্টে আমি দেখলাম আগে আমার যেখানে 3টা প্রতিষ্ঠান রেসপন্সিভ টেন্ডারার ছিল, সেখানে আমি প্রাইস কম্পারিজন করার সময় একটা অটোমেটিকলি নন রেসপন্সিভ হয়ে গেছে, অর্থাৎ যে টেন্ডারার সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডারার ছিল তিনি বাতিল হয়ে গেছেন। এখন অপর যে দুটা টেন্ডার আছে তাদের মধ্যে এই আর্থিকভাবে কম্পিটিশনটা হবে। আমি একটা রিপোর্টটা সেভ করে দিলাম, আমার সেভ হয়ে গেল। অর্থাৎ এই পর্যায়ে মূল্যায়নের সকল কাজ সম্পন্ন হয়ে গেছে। বাকি আছে শুধুমাত্র এই মূল্যায়ন রিপোর্টগুলো স্বাক্ষর করা এবং দেখা এবং স্বাক্ষর করা। আমার সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার ক্যালকুলেশন হলো, তারপরে প্রাইস কম্পারিজন রিপোর্ট সেটাও তৈরি হলো,
এখন টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট টার 3 এবং টেন্ডার ইভ্যালুয়েশন রিপোর্ট টার 4 এই দুইটা স্বাক্ষর করব। চেয়ারপারসনের আইডি থেকে অপর সদস্যদেরকে নোটিশ করতে হবে স্বাক্ষর করার জন্য এবং চেয়ারপারসন নিজেও স্বাক্ষর করবেন। টার 3 সকল সদস্যের স্বাক্ষর হওয়ার পরে টার 4 স্বাক্ষর করবে। তো এই পর্যায়ে আমরা একটা কাজ করে নিব, পোস্ট কোয়ালিফিকেশন। এটা চেয়ারপারসনের আইডি থেকে পোস্ট কোয়ালিফিকেশনটা করতে হবে। পোস্ট কোয়ালিফিকেশনে গেলাম, যাওয়ার পরে দেখা গেছে এখানে প্রসেস বাটন আসছে, প্রসেসে গেল, তারপরে ইনিশিয়েট। আমি যেহেতু এটা কিছু গুডস প্রকিউর করবো, এখানে আমার সাইট ভিজিট করার কোনো প্রয়োজন নেই, আমি এটা নো দিয়ে দিলাম। আমি একটা কমেন্টস লিখে এটা সাবমিট করে দিলাম। সাইটে কেন ভিজিট করার প্রয়োজন নেই। সাবমিট হওয়ার পর এখানে আমাকে কমপ্লিট করতে হবে, কাজটুকু করতে হবে চেয়ারপারসনের আইডি দেখে। টার 3 এবং টার 4 কমিটির সকল সদস্যের স্বাক্ষর হয়েছে। এখন আমরা মূল্যায়নের পরবর্তী স্টেপে চলে যাব। টার 3, 4 স্বাক্ষর হওয়ার পরে কে রিকোয়েস্ট করতে হবে কন্ট্রাক্ট অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লো তৈরি করার জন্য। ইতিমধ্যে টার 3 and 4 স্বাক্ষর হয়েছে। টার 3, 4 স্বাক্ষর করার পরে আমরা পিই কে রিকোয়েস্ট করব কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং ওয়ার্কফ্লো তৈরি করার জন্য। মধ্যে আমাদের টার 3 and 4 স্বাক্ষর হয়েছে, কমিটির সকল সদস্যের স্বাক্ষর লাভ করেছে। এখন পিই কে রিকোয়েস্ট করতে হবে কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং ওয়ার্কফ্লো তৈরি করার জন্য। পিই তার প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল ডেলিগেশন অনুযায়ী আর্থিক মূল্যমানের দরপত্র যিনি অনুমোদন করার কথা তাকে অনুমোদনকারী করে ওয়ার্কফ্লো তৈরি করবে। ওয়ার্কফ্লো তৈরি করার পর এখন চেয়ারপারসনের আইডিতে টার 3, টার 4 স্বাক্ষর হওয়ার পরে যে বাটনটা অ্যাক্টিভ হয়েছে সেটা হলো সেন্ড ইভালুয়েশন রিপোর্ট টু অ্যাপ্রুভিং অথরিটি। মানে অ্যাপ্রুভিং অথরিটি থ্রু ওয়ার্কফ্লো। ওয়ার্কফ্লো মাধ্যমে অ্যাপ্রুভিং অথরিটির কাছে প্রেরণ করতে হবে, কমেন্টস লিখতে হবে। যখন এই টেন্ডারটাকে মূল্যায়নটাকে করার পরে অনুমোদনের জন্য ওয়ার্কফ্লোতে প্রসেস করব, তখন চেয়ারপারসন কিছু কমেন্টস করবে। এখানে অ্যাভারেজ কোটেড অ্যামাউন্ট, অফিসিয়াল কস্ট এস্টিমেট, ন্যাশনাল পাবলিক প্রকিউরমেন্ট প্রাইস ইন্ডেক্স, ন্যাশনাল পাবলিক প্রকিউরমেন্ট প্রাইস ইন বিডিটি, অর্থাৎ আমি যখন লোয়েস্ট রেসপন্সিভ বিডার যে ক্যালকুলেশনটা করে দিলেন সেই ক্যালকুলেশনটা আমি এখানে কপি করে দিব, যেন অ্যাপ্রুভার খুব সহজে এটা বুঝতে পারে যে উনি যে টেন্ডার অনুমোদন করতে যাচ্ছেন সেটার যেন মোটামুটি একটা রিভিউ উনি এখান থেকে পান। যিনি টেন্ডার অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভিং অথরিটি সহজে এখান থেকে কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন, ফলে ওনাকে অল্প সময়ে হয়তো উনি একটা সিদ্ধান্ত দিতে পারবেন। এই ইনফরমেশনগুলি আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এটা অনুমোদনের জন্য ফরওয়ার্ড করব। আমরা ফরওয়ার্ড দিয়ে সাবমিট করে দিলে টেন্ডারটা ওয়ার্কফ্লোতে চলে যাব। একটা দরপত্রের
মূল্যায়ন টার 1-2 এর পরবর্তী টার 1-2 থেকে শুরু করে টার 3-4 পর্যন্ত মূল্যায়ন, প্রসেস ফাইল, ওয়ার্কফ্লোতে ফাইল প্রসেস করা এবং অ্যাপ্রুভ পর্যন্ত ধারাবাহিকভাবে সকল প্রক্রিয়া দেখলাম। এখন এটার অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা এই টেন্ডারের নোয়া ইস্যু করব এর আইডি থেকে। আমরা এখন ওই পার্টটুকু দেখে নেব। এর ওই পার্টিকুলার টেন্ডারে গিয়ে নোয়াতে ক্লিক করলে এরকম আসবে। এখানে কিছু কাজ আছে যেগুলি কাজ করতে হবে। পিসিসি টু ফিল ইন, এটা ফিল করতে হবে। পিসিসি অলরেডি ফিল্ড ইন, পিসিসি নট এডিটেবল, পিসিসি টু ফিল ইন এই জায়গায় আর আমাকে ফিল করতে হবে। ফর্মগুলো আমি সব সিলেক্ট করে দিই। কিছু পার্টিকুলার্স দিতে হবে, আমরা সেগুলো এন্ট্রি করে দিলাম। এন্ট্রি করে সেভ করে দিলে আমার এটা চলে গেল। এখানে পারফরমেন্স সিকিউরিটি অ্যাড করতে হবে। পারফরমেন্স সিকিউরিটি 10% অটোমেটিকলি এটা অ্যাড হয়ে গেছে। আমি শুধু সাবমিট করে দেব। সহজ নোয়া ইস্যু করা। তারপরে এখান থেকে আমি নোয়া ইস্যু করে দেব। ভিউ ফর্মস এন্ড ইস্যু নোয়া। এখানে আমার শুধু একটা রেসপন্স নাম্বার বা মেমো নাম্বার সেটা বসাতে হবে। রেসপন্স নাম্বার বসালাম, রেসপন্স নাম্বার বসিয়ে সাবমিট দিলেই নোয়া ইস্যু হয়ে গেল এবং উইনার টেন্ডারের কাছে নোয়া চলে গেল। এরপর উইনার টেন্ডারার শর্তানুযায়ী সে চুক্তি সম্পন্ন করবে এবং টেন্ডারের বাকি কার্যক্রম, মালামাল সরবরাহ এবং অন্যান্য কাজ শেষ করবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। এই ভিডিও থেকে যদি আপনারা কিছু উপকার পেয়ে থাকেন তাহলে আমি আমার এই পরিশ্রম সার্থক হবে আশা করছি। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ, আবারও দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।